মাস্টারমশাই যোগ দিলে যোগ করতেন, যেদিন মাস্টারমশাই ঠাকুরকে বিয়োগ দিতেন ঠাকুর বলতেন দরকালা তো প্রার্থনা কালকে আমি আর আসবো না, তোদের মতো আমি চালকলা বিদ্যা শিখতে আসিনি, আমি যোগে আছি বিয়োগে নাই। যোগ মানে হচ্ছে ভক্তের সঙ্গে যোগাযোগ, ভগবানের সঙ্গে মিলন। বিয়োগ মানে তো বিচ্ছেদ, বাদ, কাটাকাটি, ছিন্ন ভিন্ন। আমি এখানে সবার সঙ্গে যোগাযোগ করতে এসেছি, বিয়োগ করতে আসিনি। বিয়োগের দিনে মাস্টারমশাই বলতেন, ঠাকুর উঠে যেয়ে বিষ্ণু মন্দিরে কালী মায়ের ছবি আঁকতেন, ধ্যান করতেন, গান করতেন, ওনার মনে যা আসতে তাই করতেন। এই পাঠশালা যেমন দেখছেন রাজা ঠিক তেমনই আছে। ঠাকুরের আমলে খড়ের ছাউনি ছিল, পাল্টি এখন তিন দিচ্ছে লাউরা, নিচে চাতালটা সিমেন্ট করেছে, বাকি 56টা ফুটিয়ে যেমনকে তেমনই আছে। কত আম ফাম ঝরলো, কত বিল্ডিং উড়ে গেল, ঠাকুরের পাঠশালা লড়াইলো তেমন। আর এইটা হচ্ছে জমিদারের দুর্গা মন্দির। এখানে ঠাকুরের বাবা পুজো করতেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এখানে ঠাকুর রামকৃষ্ণ দেব দুর্গা মাকে স্বেচ্ছায় চক্ষুদান করেছেন, উপরে লেখাও আছে। এই লাহাবাবুরা এখনও প্রত্যেক বছরই এখানে দুর্গা পুজো করান। যতদিন দুর্গা পুজো হয় মহলার 5 দিন আগে থেকে 10 দিন ধরে যাত্রা হয়। দুর্গা পুজো শেষ হয়ে গেল, মূর্তি বিসর্জন হয়ে যায়, ওই যে কাঠামোটা দেখছেন ওনারা নিয়ে এসে রেখে দেন, পরের বছরে এই কাঠামোয় মায়ের প্রতিমা করে আবার দুর্গা পুজো হবে। এটা ঠাকুরের আমাদের পরম্পরা ওনাদের হয়ে আসছে। এমনি মায়ের ছবি উপরেও দেখতে পাবেন, এই যে পিছনে একটু বেশি আসে বাবু, ওই যে উপরে। এটা হচ্ছে পাঠশালা, এটা দুর্গা মন্দির, এটা রাতমঞ্চ, রাত পূর্ণিমায় মেলা হয়। মেলার সময় যে ঠাকুরগুলো দেখানো সেগুলো সাজানো হয়। রাতমঞ্চ যখন ভেঙে গেছে রিপেয়ারিং হতে হবে, রাতের ঠাকুরগুলো যে বাইরে রাখা আছে। আর পাশের থেকে দেখে চলা আছে পার্বতীনাথ শিবের মন্দির, লাউর বাল্য বিধবা মহিজি বসে আছেন, প্রসন্নময়ী দেবী ওই শিব মন্দিরটা প্রতিষ্ঠান করে যান। এবারে জুতোটা খুলে একটু পাঠশালায় পড়াশোনা করে তারপরে যাবে। ওই যে হাতে ঠাকুরের হাতে লেখাও দেখতে পাবে ভিতরে। ঠাকুরের যোগের দিনে যোগ করতেন, তোমরা যোগ না করতে পারলে বিয়োগন্ধ তোমার করেছি ঠাকুর। আর এখানে 10 টাকা বলি এ বাক্স। আচ্ছা এটা তো হাতে দিল 10 টাকা তুলে দিচ্ছি, ফোন পে হয় না এখানে। লাল হয়ে আছে সবজিটা আবার এই যে ঠাকুর হাতের লেখা, এটা সিগনেচার গদাধর চট্টোপাধ্যায়। অরিজিনাল কামারপুরটা বাবু দেখো, এই যে এরকমই ছিল আগে। এখন তো প্রচুর বিল্ডিং হয়ে আছে। আগে যে হালদার পুকুরটা নিশ্চয় জন্য দেখেছি, মন্দিরগুলো দিয়ে যে পৌঁছে গেছিল, এই যে হালদার পুকুর চেহারা দেবো এখন তেমন দেখবে। এই পাঁচতলা যেমন দেখতো তেমন আছে। এই যে পাঁচতলা ছবি আছে সামনে, এই যে গোপেশ্বর শিব মন্দির দেখেন, ওদের পাকা করে যাবো গোপেশ্বর। এইসব কাজগুলো দেখতে সব এখানে জমিদারের লাঠি দেখতে পাবে, হুঁকো দেখতে পাবে, সবই দেখতে পাবে। আগে এটা আছে ওই বাবু, এই দিয়ে খোলা আছে ফুলের মতন। এটা হচ্ছে ভগবানী মায়ের মন্দির। এটা ভগবতায়নী মায়ের মন্দির, মাকে প্রণাম করুন। দক্ষিণেশ্বরে যে মা ভগবতায়নী আছে, এটা রংটা কালো, এটা কৃষ্ণকালী শ্যামা রং। হ্যাঁ ওনারই মেয়ে যে প্রসন্নময়ী দেবী, উনি ঠাকুরকে ছেলের মতন ভালোবাসতেন, গোপাল গোপাল করে ডাকতেন। ওনার গয়না নিয়েই ঠাকুরের সঙ্গে শারদা মায়ের বিয়ে হয়েছিল, আবার গয়না ফেরত দিতে হয়েছিল। মা যখন ঘুমাচ্ছিলেন ঠাকুর গয়নাগুলো খুলে ফেরত দিয়েছিলেন। আর এটা ঠাকুর লাহাবাবু ছেলের সঙ্গে বন্দি পাঠিয়ে এখানে মনসা পুজো করেছিলেন। আমাদের এখানে মনসা পুজোর দিনে ভাই ছয়লা হয়, ছয়লার দিনে বন্ধু পাঠাতে হয়। ছেলেরা পাঠালে বলে সাগাত, মেয়েরা পাঠালে বলে সই। চলো এই ভিতরে চল। মেন লোক হচ্ছে নিনি জমিদার, উনি ঠাকুরের বাবা কাজ করে দিচ্ছে।
এটা মন্দিরটা প্রণাম করে, এটা লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই যে মন্দিরটা দেখছো তোমরা সবাই আবার কিন্তু জুনিয়রই আছে, ওই জন্য তুমি করছি, আপনি করছি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর এটা হচ্ছে লাহাবাবু জমিদারদের বিষ্ণু মন্দির। এই মন্দির কিন্তু আজকের নয়, 400 বছর আগেকার মন্দির। আগেকার বর্গীরা যখন জমিদারদের বাড়িতে আক্রমণ করতো, এই লাহাবাবুরা গয়নাগাটি নিয়ে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে পড়তেন, আবার চলে গেলে বেরিয়ে আসতো। এটা 3 তলা মন্দির, আমার পুরো সব ছাদে দাঁড়িয়ে আছে, তলা একটা আছে, আন্ডারগ্রাউন্ডে একতলা, মাঝে একতলা, আর উপরে একতলা আছে। উপরটা দেখতে গেলে বাবু দেখতে পাচ্ছি, উপরটা তো পিছন দিয়ে গেলে দেখতে পাবো, আরও পিছনে যাবো। আর এই বিষ্ণু মন্দিরটা প্রণাম করতে যেদিন আছে, এটা প্রণাম করবে। আরে উপরটা এলো, হ্যাঁ? এবারে একটু ভালো করে প্রণাম করো, এই যে লাইন চলে আসবে, হাত ধরে রাস্তা, কোনটা দিয়ে বুঝতে পারছিস? নিচের ঘরে যাবে, এই যেখানে দিয়ে দেবে, উপরে ভাই। তার মানে কি, এটা হচ্ছে বর্গী মারাঠান আমলের মন্দির। আর এখানে বর্গীরা যখন জমিদারদের বাড়িতে আক্রমণ করতে ঢুকতো, এই লাহাবাবু জমিদাররা গয়নাগাটি নিয়ে সবাই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে পড়তো, আবার চলে গেলে ওরা বেরিয়ে আসতো। বর্গীরা কোনোদিনও মন্দির মসজিদে ঢুকে ডাকাতি করতো না, ওদের একটা নিয়ম ছিল। আর এখানে ঠাকুরকে পড়তে পাঠালে পড়াশোনা না করে এখানে বসে বসে কালী মায়ের ঠাকুর ছবি আঁকতেন। এটা হচ্ছে দেড় গ্রামে ঘটনা। ঠাকুরের বাবা যখন নিজের দেশ থেকে আসতেন, সেই লেখা আছে দেশগ্রাম হইতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুর আগমন। এই যিনি হচ্ছেন ঠাকুরের বাবা, যখন নিজের গ্রাম ছিল আসতেন সেদিনটা রঘুবীর মাথায়কে নিয়ে এসছেন। এই ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি ঠাকুরের মা চন্দ্রমণি দেবী, তিনি ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, তিনি ঠাকুরের দিদি কাটকাইনি। ওনাদের জন্ম সব দেড়ে গ্রামই হয়েছে। আর উনি হচ্ছেন সুতরাং গোস্বামী, ঠাকুরের বাবার বন্ধু ছিলেন। যখন নিজের গ্রাম ছেড়ে এসেছিলেন ঠাকুরের বাবা, প্রথম বন্ধুই আশ্রয় দিয়েছিল, বন্ধুর কাছে উঠেছিলেন। বন্ধু পরে নিজে যে ধর্মদাস লাহাকে, যেটা মেন মন্দির বন্ধ, ওটাই ছিল লাহাবুদের জমিদারি বাড়ি। ওই মাটির বাড়িটায় ঠাকুরের বাবা আশ্রয় দেয়, তারপর কামারপুর ঠাকুরের জন্ম হয়। বাকি এনাদের জন্ম সব দেড়ে গ্রামই হয়েছে। দেড়ে গ্রাম এখান থেকে 5.5 কিলোমিটার দূর। এটা ঠাকুরের আসল বাড়ি আছে। আর এটা ঠাকুরের জন্ম হচ্ছে শিবের জ্যোতি থেকে। শিবের জ্যোতি বেরিয়ে ঠাকুরের মায়ের পেটে ঢুকেছিল, তারপর ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ঠাকুর কিন্তু জন্ম নিয়ে উনুনের মধ্যে ঢুকে গিয়েছিলেন। যে ধনিমাকে দেখালাম, এই যে ধনিমা উনুন বার করছেন, এটা ঠাকুর সাধুদিকে প্রায় ভালোবাসতেন, সেবা করতেন। এই সাধুরা যখন এই পথ দিয়ে গয়াকাঠি বৃন্দাবন যেতেন, ঠাকুর রামকৃষ্ণদেব তাদেরকে ডেকে নিয়েছেন, রান্নাবাড়ি করে খাওয়াতেন, ওনাদের মুখ থেকে ঠাকুরের গল্প শুনতেন, তারপরে পাঠাতেন। এটা ঠাকুরের সঙ্গে সারদা মায়ের বিয়ে হচ্ছে। ঠাকুরের সঙ্গে যখন সারদা মায়ের বিয়ে হয় না, ঠাকুরের বয়স ছিল 24 বছর, আর মায়ের বয়স ছিল তখন 6 বছর। তখনকার দিনের নিয়ম ছিল, ছেলেদের ঘর থেকে গয়নাগাটি নিয়ে কনেকে সাজিয়ে গুজিয়ে বিয়ে করে আনতে হবে। এক কথায় ছেলেদিকে পণ দিয়ে বিয়ে করে আনতে হবে। এখন যেমন মেয়েদিকে পণ দিতে হয়, তখন ছেলেদিকে পণ দিতে হতো। ঠাকুরের বাবাতে সে সামর্থ্য ছিল না, গরিব মানুষ ছিল, কোথায় পণ পাবেন? তখন এই লাহাবাবু বাল্যবিধবা মেয়ে ছিল প্রসন্নময়ী দেবী। উনি ঠাকুরকে ছেলের মতন ভালোবাসতেন, গোপাল গোপাল করে রাখতেন। উনি বললেন যে আমি থাকতে আমার গোপালের বিয়ে হবে না। ওনার যা গয়না ছিল দিয়ে সারদামাকে যে সাজিয়ে গুজিয়ে বিয়ে করে নিয়ে এসছেন। যখন বিয়ে থা হয়ে গেছে, লাহাবাবুরা বলছে গোদায় বিয়ে হয়ে গেলে পরে গয়নাগুলো ফেরত দাও। ঠাকুর মায়ের গা থেকে যথারীতি গয়না খুলতে গেছেন, মা কিছুতে গয়না খুলতে দেবে না। কেন? মা তো বাচ্চা, 6 বছর বয়স, তো বলছে আমার গয়না আমার পরিচয় আমি খুলবো না। ঠাকুরের মা তখন বলছে দেখ গোদায় লোকের গয়না, তোকে আজ হলো খুলে ফেরত দিতে হবে, কাল হলো খুলে ফেরত দিতে হবে। খুলে ফেরত দিতে বলছে, খোলা তো দূরের কথা, তো হাত দিতে দিচ্ছে না, খুলবো কী করে? তখন ঠাকুরের মা বলছে তোকে একটা উপায় বলি শোন, সারু যখন ঘুমিয়ে যাবেন তখন গয়নাগুলো খুলে দিবি। মাকে তখন সবাই সারু সারু বলে ডাকতো। মা যখন ঘুমাচ্ছিলেন, ঠাকুর গয়নাগুলো খুলে ফেরত দিয়েছিলেন। মা উঠে দেখছেন গয়না নয়, মা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ঠাকুর তখন বলছেন এত কান্নাকাটি করছো কেন, কী হলো? বলছে আমার যা গয়না ছিল সব চুরি হয়ে গেছে। ঠাকুর তখন হাসতে হাসতে বলছিলেন গয়না তোমার কী হবে, আমি তো তোমার গয়না, আমি তোমার পরে অনেক গয়না বানিয়ে দেবো। ঠাকুরের মাও বলেছিল বৌমা তুমি কেঁদো না, আমরা গোদায় তোমার চেয়ে বেশি গয়না বানিয়ে দেবো। তাও মা শান্ত হয়নি। তখন ঠাকুর কী করলেন, মাকে শান্ত করে দিলে ফুলের গয়না পরিয়ে দিয়ে মাকে শান্ত করে দিলেন। পরে ঠাকুর এক যারা বালা মাকে বানিয়ে দিয়েছিলেন, ওই বালা ঠাকুর দেখেছিলেন সীতা মায়ের হাতে। ঠাকুরই বললেন সীতা মাও যা সারদাও তাই, একই জিনিস। ওই বালা পরিয়ে দিয়ে মাকে বললেন এই যে বালা তোমাকে আমি পড়াচ্ছি, এই বালা তুমি আর জীবনে খুলবে না। কেন? ঠাকুর অনেক কষ্ট করে বালা জায়গাটা মাকে বানিয়ে দিয়েছিলেন। ঠাকুর যখন দেহ রাখলেন, মা গিয়েছিল কাশীপুরে উদ্যান বাটিতে বালাটা খুলে ফেলে দিতে। ঠাকুর আবার এসে মাকে দেখা দিয়েছিলেন যে আমি তোমাকে পড়াতে বালা খুলতে বারণ করেছিলাম, তুমি খুলছো কেন? মা বলছে বারে আপনি তো আমাকে ছেড়ে চলে এলেন, আমি বালা পরে কাকে দেখাবো? ঠাকুর তখন বলেছিলেন আমি কি মারা গেছি? আমি তো মারা যাইনি,
আমি শুধু ঘর বদলেছি, এ ঘর থেকে ওই ঘর গেছি, এ বালা তুমি জীবনে খুলবে না, আর তুমি কোনো দিনের জন্য বিধবার ডেটে থাকবে না। সেদিন আজও দেখবে ভাই সারদা মায়ের হাতে সারদা বালা আছে, ছবিতে দেখবে, ওর নামই হচ্ছে সারদা বালা। আর মায়ের কাপড়টা দেখবে ফিট সাদা, কিন্তু পাটটা দেখবে শুধু লাল আছে, ঠাকুরই বলে গেছে। আর এইসব ঠাকুরগুলোই লাহাবাবুর এখন বর্তমানে 500 জন মেম্বার আছেন। ওনারা প্রত্যেক বছর এখানে রাস পূর্ণিমায় মেলা বসান। মেলার সময় প্রত্যেকটা ঠাকুর সব নতুন করে সাজানো হয়। ওই উনুন দেখছেন, ওই উনুনে প্রসাদ তৈরি করে বিলি করা হয়। পুরো পাহাড় হচ্ছে লাহাপাড়া। আর যে টিকিটের কথা বলছি, আগেকার মানুষ এগুলো সত্যি কথা বলতে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতো, তো প্রণামী ব্যস্ত চারদিকে প্রণামী করতো। এখন আমরা টোটোই করে সব নিয়ে আসছি, অনেক পার্টিকে আমরা নামাচ্ছি না, কেন এখানে নামালেই দেরি হচ্ছে, ছবি তুলবে, এ করবে, সে করবে, এদিকে প্রণাম করবে, এদিকে দাঁড়াবে। আমরা টোটোতে বলতে বলতে ঘটনাগুলো বেরিয়ে যাচ্ছি। লাহাবাবুদের বক্তব্য যে আমরা যে এতগুলো মন্দিরকে মেনটেন খরচা করে রেখেছি, তো তোরা পার্টিকে নামাচ্ছিস না, অন্তত একটা 10 টাকার টিকিট নিতে বল, নাহলে মেনটেন খরচাটা কী করে উঠবে। আর এই টাকাটা যদি 10 টাকা আপনি দেবেন, এটা ঠাকুরের কাজে লাগবে, এটা অন্য কিছু কাজে লাগবে না। এগুলো রং টং হয়, এই যে রিপেয়ারিং হবে, সবগুলো ঠাকুরের কাজে লাগে আর কি, ওই জন্য 10 টাকা। এটা এখানে শেষ হয় তো? আর তেমন কিছু নেই, এখানে শেষ এটা। মানে গোটা কামার পুকুরের লোক ছেলে ছেলে করে পাগল হয়ে এলো, ছেলে আর কেউ খুঁজে পায়নি। এই ধনীমা খুঁজতে পেয়ে এখান দিন প্রদীপ জেলে উনিও সাধারণ লোকের মতন খুঁজতে পেরেছিলেন। একটা ছেলে জন্মগ্রহণ করলো, গেল কোথায়, খুঁজতে গেলে সে ঠাকুর উনুনের মধ্যে ছাইপাত মুখে পড়ে আছেন। উনি যে প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে তুলে যত ছাইপাতগুলো আঁচল দিয়ে মুছাচ্ছে, ওই দেখুন ঠাকুরের গা দিয়ে রং বিরঙের জ্যোতি বেরোচ্ছে, ওই যে জ্যোতি বেরোচ্ছে মাথার উপর দিয়ে। উনি তো উপরটা তার কারণ উঠে রাখতে পারো। উনি তখন বলেছিলেন এই ছেলেতে গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, এই ছেলেটি কোনো সাধারণ জ্যোতি দেখতে পারে। ওই যে ফ্রেমের মধ্যে যে বাচ্চাটা আছে, ডান দিকে তোমার ফ্রেমে, ডান দিকে হ্যাঁ, উনি তখন বলেছিলেন এই ছেলেতে গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, এই ছেলে তো কোনো সাধারণ ছেলে নয়। ওই যে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে তুলেছিলেন বলে সেদিকে উনি ছিলেন দাইমা। ঠাকুর যত আস্তে আস্তে বড় হতে লাগলেন, ঠাকুরের দাদা বলছে গোদাই দেখতে দেখতে বড় হয়ে গেল, তো পৈতে দিতে হবে, তাহলে একটা ভিক্ষে মা খুঁজতে হবে। ঠাকুরই বলেছিলেন ভিক্ষে মা কাউ খোঁজার দরকার নেই, ধনীমা আছে, উনি আমাকে লালন পালন করে বড় করেছেন, আমি ওনার হাতেই ভিক্ষে নেবো। ঠাকুরের দাদা বলছে না, এনারা তো শুদ্ধ জাত কামারদের, আমরা হচ্ছি ব্রাহ্মণদের, তোকে গোদায় পৈতের সময় ভিক্ষে নিতে গেলে প্রথম ভিক্ষে ব্রাহ্মণের মেয়ে হাতেই নিতে হবে। ঠাকুরই বলেছিলেন দেখো দাদা, মায়েদের না কোনো জাত হয় না, মা তো মা, মায়ের আবার কিসের জাত, তোমরা যদি আমাকে পৈতে দিবে মনে করেছো, আমি প্রথম ভিক্ষে ওনার হাতে নেবো, নাহলে পৈতেই নেবো না। সেই থেকে উনি ঠাকুরকে পৈতের সময় ভিক্ষে দিয়েছিলেন বলে দাইমা থেকে ভিক্ষে মা হয়েছে না। এই পুরো পাহাড় হচ্ছে ধনী মায়েরই বংশধরদের পাড়া, এটা কর্মকার পাড়া। ঠাকুরের আমলে এখানে বড় বড় কামারশাল ছিল, লোহা পিঠের কাজ হতো। এখন নজর তুলে দেখুন প্রত্যেকটা ঘরে ঘরে সোনার দোকান, এনারা সব কামার থেকে এখন কর্মকার হয়ে গেছেন, সব ঘোরার কারবার হয় বাড়িতে।